সীমান্তে বসে বাংলাদেশের কান্না। অনুপ্রবেশের পর 5 থেকে 6 বছর ধরে ভারতে বসবাস। ছবি দেখাচ্ছি আপনাদের। কেঁদে ভাসাচ্ছেন। এসআইআর এর চাপে বাংলাদেশে ফিরে যেতে হচ্ছে মানিক হালদারকে। দালালের মাধ্যমে বেনাপোল থেকে ভারতে অনুপ্রবেশ। হাকিমপুর সীমান্তে চোখে জল বাংলাদেশের। এদিকে থাকতেন কোথায়? বিশ্বরপাড়া কোদালিয়া ভাইদের কাছে ছিলাম। আচ্ছা, তো কোনো কাগজপত্র নেই আপনার? না। কতদিন ছিলেন এখানে? 5-6 বছর। তাও কোনো কাগজপত্র করতে পারেননি? না না, আমার বাবা 4 দিন হয়েছে মারা গেছে। ও, তো বাংলাদেশে বাড়ি কোথায়? বরিশাল ঝালকাঠি থানা ডুমরিয়া গ্রাম। আচ্ছা, তো আসার সময় দালাল ধরিয়ে। কত নিল তারা? ওরা নিয়েছিল তখন 5,000। 5,000। এই বর্ডার দিয়ে আসছিলেন না অন্য বর্ডার দিয়ে আসছিলেন? না, ওই বেনাপোল থেকে আসছিলেন। তৃণমূলের জোড়া টার্গেট। 26-এর আগে ফের সাংগঠনিক বৈঠকে অভিষেক। উত্তরবঙ্গ মতুয়াগড়ে বিশেষ নজর তৃণমূলের। আজ ভার্চুয়াল সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে টেলিফোন লাইনে। আবির, আজকের এই ভার্চুয়াল বৈঠক কখন শুরু হচ্ছে? কোন কোন বিষয়ে আলোচনার সম্ভাবনা আজকের বৈঠকে? দেখো, বিকেল 4টের সময় বৈঠকটি শুরু হবে। ভার্চুয়াল বৈঠকে প্রায় 10,000-এর বেশি সাংগঠনিক স্তরের নেতা এবং যারা জনপ্রতিনিধি তারা থাকবেন। তুমি জানো যে এর আগে যখন 31শে অক্টোবর বৈঠক করা হয়েছিল, তখন সেই বৈঠকের সময় সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি যারা রয়েছেন, বিভিন্ন স্তরের যারা সাংগঠনিক পদাধিকারী যারা রয়েছেন, তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেই দায়িত্ব কতটা সামলাতে পেরেছেন, কি কাজ হয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে আজকে একটা পারফরমেন্স রিভিউ তিনি সেখানে করবেন। দ্বিতীয়ত হচ্ছে, আজকের বৈঠকের ক্ষেত্রে উত্তরবঙ্গের বেশ কতগুলি জেলা এবং মতুয়াগড় ফোকাস মূলত থাকছে তাদের বৈঠকের ক্ষেত্রে। আগামীকালই হচ্ছে বনগাঁতে মিছিল এবং রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আজকের এই সাংগঠনিক বৈঠক থেকে এলাকাগুলোকে নিয়ে সেখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়া হতে পারে। এছাড়া যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয়ভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা কর্মসূচি নেওয়া হচ্ছে। ডিসেম্বর থেকে সেই কর্মসূচি শুরু হওয়ার কথা। সেখানে এসআইআর এর পাশাপাশি এই যে বঞ্চনা ইস্যু এবং আরো বেশ কতগুলি বিষয় তার সঙ্গে সংযুক্ত হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে সেই কর্মসূচি চলবে, কিভাবে তারা কাজ করবেন, সেই বার্তাও এর মধ্যে দিয়ে থাকবে। বিহার নির্বাচনের ফল ঘোষণার পর বলা হচ্ছে যে এই রাজ্যে কার্যত যে নির্বাচনী প্রক্রিয়া তা কার্যত শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দলের নেতা কর্মীদের কি ভূমিকা পালন করতে হবে তারই বার্তা আজকের এই ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখতে চলেছেন। বেশ, 30 বছর ধরে যে সমস্যার সমাধান হয়নি, পাড়ায় সমাধানে সেই সমস্যার সমাধানের রাস্তা তৈরি হয়ে গেল। জলপাইগুড়ি মণ্ডলঘাটের গ্রাম। এই মণ্ডলঘাটে প্রতি বছরই বর্ষায় যন্ত্রণা ছিল, জল যন্ত্রণা, কেন না খানাখন্দ, এইরকম একটা পরিস্থিতি থেকে এবার মুক্তি পেতে চলেছে জলপাইগুড়ির এই মণ্ডলঘাটের গ্রাম। কিভাবে? সরাসরি শান্তনু আমার সঙ্গে রয়েছেন। শান্তনু, 30 বছরের সমস্যা পাড়ায় সমাধান হয়ে গেল কিভাবে? দেখো, বাসিন্দারা কিন্তু যখন এই বুথে পাড়ায় সমাধান শিবির হয়েছিল, তাদের একটাই বক্তব্য ছিল যে তাদের রাস্তাটি তৈরি করে দেওয়া হোক। কারণ 30 বছর ধরে তারা সমস্যার মধ্যে রয়েছেন এবং এই রাস্তার নামই হয়ে গেছিল কাদাগলি। তার কারণ বর্ষার দীর্ঘ সময় ধরে কিন্তু কাদা এবং জল কাদায় ভরে থাকতো রাস্তা, এবং সেই রাস্তা দিয়ে চলাচল তাদের পক্ষে একেবারে কষ্টকর হয়েছিল। ছেলে মেয়ে যারা পড়াশোনা করে তাদের যেরকম স্কুল কলেজে যাওয়া, প্রাইভেট টিউশনিতে যাওয়া, যেরকম জলকাদার মধ্যে দিয়ে পেরিয়ে যেতে অনেক সমস্যা হচ্ছিল। পাশাপাশি এখান থেকে যারা রোগী, রাত্রিবেলা তাদেরকে নিয়ে যেতে হতো হাসপাতালে, সেই রোগীদেরকে নিয়ে যাওয়া একটা কষ্টকর হয়েছিল। সেই কারণে তারা কিন্তু পাড়ায় সমাধান যখন শিবির হয় তখন প্রথমেই বলেছিল যে আমাদের এলাকার রাস্তাটা খুবই খারাপ এবং আমাদের এই সমস্যার সমাধান করা হোক, এবং সেই বিষয়টিকে কিন্তু অগ্রাধিকার দিয়েছিল সদর ব্লক প্রশাসন। এবং জলপাইগুড়ি সদর ব্লকে প্রথম রাস্তা বলা যেতে পারে এই মণ্ডলঘাটে 12ঘরিয়া গ্রামে তৈরি করা হলো গ্রামবাসীদের দাবিকে মান্যতা দিয়ে। এবং এই রাস্তা তৈরি হওয়ার ফলে কিন্তু এলাকার বলা যেতে পারে মানে জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হলো। কাদাগলি বলে আর এই গলি থাকলো না, এখন পাকা গলি হয়ে গেল। 1,62,000 টাকা খরচ করে কিন্তু এই রাস্তাটি তৈরি হয়েছে। এবং পাড়ায় সমাধান প্রকল্পের এই প্রথম রাস্তাকে ঘিরে এবং এলাকার মানুষের জীবন প্রচন্ড খুশি। এবং গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সকলেরই একটাই বক্তব্য, যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, যা হয়নি তা কিন্তু পাড়ায় সমাধান হয়ে গেল। এই রাস্তায় তো প্রচন্ড কাদা ছিল, অনেকটা জল যায়, বর্ষার সময় ঘাটু জল যায়। তো এই রাস্তাটা আমরা আমাদের পাড়া আমাদের সমাধানে গিয়ে এবারে জানাইছি অবজেকশন, তো এবার করে দিছে।
তার জন্য আমরা খুবই গর্বিত। এখন আমরা ভালো চলাচল করতে পারবো। এলাকাবাসীরা ওই রাস্তাটা হচ্ছে আমাদের বারোঘরিয়া আর কি, ওখানকার এলাকাবাসী আমাকে প্রায় বলতো যে এই রাস্তাটা খুব বেহাল অবস্থা, আর বর্ষাকালে বিশেষ করে ওখানকার লোকজন খুবই অসুবিধাজনকভাবে থাকতো আর কি। তো সেজন্য ওনারা এসে আমাকে বারবার রিকোয়েস্ট করতো। এটার জন্য আমার পাড়া আমার সমাধানে এটাকে আমরা বলা হয়েছে, ওখান থেকে এই রাস্তাটা করা হয়েছে। তো এই রাস্তাটা করার পরেই ওখানকার এলাকাবাসী খুবই আনন্দিত এবং গর্বিত। কাজটা প্রথম আমরা আমাদের ব্লকের শেষ করলাম। আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় বেচারাম মান্না, তিনি আমাদের ব্লকের ইন্সপেকশনে ছিলেন, পরিদর্শকের দায়িত্বে ছিলেন। তো তাকে আমরা দিয়ে একটা তার স্মৃতি হিসেবে আমরা একটা ইটের উপরে সিগনেচার করিয়ে নিয়েছিলাম। সেটা দিয়ে আমরা ওই জায়গাটার ফলকটাকে আমরা নির্মাণ করেছি এবং রাস্তাটার উদ্বোধন হয়েছিল বিগত 3-4 দিন আগে। এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। দক্ষিণ কলকাতায় নতুন স্বাস্থ্যকেন্দ্র গড়িয়ায় তৈরি হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। এতদিন দূরে স্বাস্থ্যকেন্দ্রে যেতে ভোগান্তি হতো, তৈরি হচ্ছে মাল্টি স্পেশালিটি স্বাস্থ্যকেন্দ্র। বিনামূল্যে মিলবে ওষুধ, ইনসুলিন, ইনহেলার। জানুয়ারির মধ্যে কাজ শেষের টার্গেট। স্বাস্থ্যকেন্দ্র তৈরিতে বরাদ্দ প্রায় 50 লাখ টাকা। দারুণ উদ্যোগ, এটা জনগণের পক্ষে খুবই ভালো উদ্যোগ, কারণ অনেক এখানে জনগণ ঠিকমতো চিকিৎসা পায় না দূরে যেতে যেতে। এটা কাছে হওয়ার ফলে আমাদের আরো ভালো হলো। মনে করুন হার্ট অ্যাটাকের 1 ঘন্টার মধ্যে একটা ইঞ্জেকশন দিলে তার জীবনটাই বেঁচে যেতে পারতো, কিন্তু এখান থেকে যদি আমাদের দূরে ভাঙড়ে দৌড়তে হয় তাহলে বাঁচানো না যেতে পারে। স্থানীয় বাসিন্দাদের খুবই সুবিধা হবে। পাড়ার মধ্যে একটা পুরো ফ্রিতে এটা করা হবে, সমস্ত পরিষেবা যে আমরা পাবো। তারপর চট করে মানে এত দূরে কোথাও না গিয়ে চট করে বাড়ির সামনে যে প্রাইমারি একটা পেয়ে যাব, সেটা তো খুবই ভালো। আমাদের মেডিকেল ফ্যাসিলিটিটা যাতে বেশি লোক পায়, তাদের যে রিচেবিলিটিটা অনেক বেশি হয়, সেটাকে মাথায় রেখেই আরেকটি আরবান হেলথ এবং ওয়েলনেস সেন্টার এটা তৈরি করা হচ্ছে। আমাদের অলরেডি একটা রয়েছে উইচ ইজ ইন রেন্টেড পজিশন, সেখান থেকে একটা পার্মানেন্ট স্ট্রাকচার করে করা হচ্ছে, যেখান থেকে প্রাইমারিলি আমরা কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল, প্রিভেন্টিভ, প্রমোটিভ এবং প্রাইমারি হেলথ কেয়ার এখান থেকে প্রোভাইড করব। টু বি মোর স্পেসিফিক, জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে আমাদের কিছু স্পেশাল ক্যাম্পস হবে এখানে, যেখানে আমরা আই কেয়ার, চোখের ডাক্তার, এখানে থাকবে হচ্ছে আপনার ডায়াবেটিশিয়ান, যারা সুগারের পেশেন্ট তাদের জন্য বেসিক্যালি নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো লং টার্ম, সেগুলো পেডিয়াট্রিশিয়ান থাকবে। কলকাতা পৌরসভার 111 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পেতে চলেছেন নতুন একটি স্বাস্থ্যকেন্দ্র এবং অত্যাধুনিক ফেসিলিটি সহ এই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে কর্পোরেশনের পক্ষ থেকে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে পুরো কাজ এবং এতে ব্যয় করা হচ্ছে প্রায় 45 থেকে 50 লক্ষ টাকা। বিশেষ করে এই স্বাস্থ্যকেন্দ্রে যে ফেসিলিটিগুলি দেওয়া হচ্ছে, বিনা পয়সায় ওষুধ থেকে শুরু করে এবং ডায়াবেটিসের রুগীদের দেখা থেকে শুরু করে প্রেশারের রোগী এবং বিভিন্ন একাধিক সুবিধা এখানে প্রোভাইড করা হবে। এবং শুধু তাই নয়, একাধিক বিষয় এখানে ক্যাম্প করা হবে প্রতিনিয়ত এবং জেনারেল ফিজিশিয়ানের পাশাপাশি ডায়াবেটিসের ডাক্তার থেকে শুরু করে পেডিয়াট্রিক ডাক্তার এবং শিশুদের দেখার জন্য বিশেষ কেয়ার সেন্টার এখানে গড়ে তোলা হচ্ছে। অর্থাৎ অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হবে এই স্বাস্থ্যকেন্দ্র, যাতে করে কিনা ওয়ার্ডের প্রায় 38,000 বাসিন্দা বিনামূল্যে এই সুবিধা পেতে পারে। এই দিকেই কিন্তু ইতিমধ্যে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে অগ্রণী ভূমিকা গ্রহণ করা হয়েছে। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।